দর্শক আমন্ত্রণ জানাচ্ছি শিশু অধিকার বিষয়ক এই বিশেষ আয়োজন আনন্দে কাটুক শৈশব অনুষ্ঠানে। শিশুদের জন্য সুরক্ষিত ও নিরাপদ আগামী গড়ার লক্ষ্যে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় আমাদের এই বিশেষ আয়োজন আনন্দে কাটুক শৈশব। আজকের পর্বে আমরা কথা বলবো অতিরিক্ত পড়ার চাপে বিঘ্নিত শিশুর শৈশব এই প্রসঙ্গে। আর এই প্রসঙ্গে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি। আমাদের সাথে আরও আছেন জনাব দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব এবং প্রকল্প পরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে আমাদের সাথে আছেন আনোয়ার আহমেদ মজুমদার। আপনাদেরকে স্বাগত। শুরুতে ডক্টর আনোয়ার, আপনার কাছ থেকে শুনতে চাই যে অতিরিক্ত পড়ার চাপের কথা যখন আমরা বলছি, এই সময়টাতে শিশুরা বা শিশুদের ওপর পড়াশোনার চাপটাকে, বিশেষ করে যখন জিপিএ কিংবা A+ এগুলোর পিছনে হুমড়ি খেয়ে ছুটছে অভিভাবকরা, তখন আসলে এটা তাদের শৈশবকে বা তাদের বিকাশকে কিরকম বাধাগ্রস্ত করছে? শৈশব শুধু নয়, সারাটা জীবনই আনন্দে কাটুক, এটাই আমার বক্তব্য। আমাদের দেশের শিশু শিক্ষা বা শৈশবের শিক্ষা বলতে যা বোঝায়, তাতে করে আমাদের দৃশ্যমান হয় যে ভোরবেলা এই 7টা থেকে 8টার মধ্যে বাবা মার হাত ধরে গাড়িতে বসে বা রিক্সায় চড়ে বা হেঁটে বিশাল এক ব্যাগ, যে ব্যাগটি বহন করছে বাবা মা, শিশুটি নয়। তখন আমি মনে করি আমার শৈশবের কথা। আমার শৈশবে কোনো ব্যাগ ছিল না, বা কোনো পর্বেই ব্যাগ ছিল না। আমার শুধু বিদেশে পড়তে গিয়ে একটু ব্যাগ ব্যবহার করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ব্যাগ বহন করিনি। তার মানে এই নয় যে আমরা পড়াশোনা করিনি। তো পড়াশোনার চাপটা, ব্যাপারটা হচ্ছে যে যারা শিক্ষা নীতি নির্ধারণ করেন, যারা শিক্ষা ব্যবস্থাপনা করেন এবং যারা অংশীজন অর্থাৎ অভিভাবক, এই শিশু শিক্ষা কোন পর্যায়ে শিশু মনস্তত্ত্বকে বিবেচনায় নেওয়া হয় না। কারণ আমি আজও পর্যন্ত বাংলাদেশে যত শিক্ষা কমিশন হয়েছে, কোথাও শিক্ষা মনস্তত্ত্ব বিশারদকে অবস্থান নিতে দেখিনি সদস্য হিসেবে। অর্থাৎ সরকার, মন্ত্রণালয় যারা সিদ্ধান্ত নেন, তারা বিষয়টি জানেন না যে শিশুদের বেলায় অন্তত মনস্তাত্ত্বিক দিকটি বিবেচনায় নিতে হয়। কারণ একটি শিশু জীবনে প্রথম শিখছে, শেখা যাবতীয় কিছুর প্রতি তার আগ্রহ জন্মাতে হবে। প্রথমেই যদি ভীতিকর হয় ওই বিশাল ব্যাগ, এবং অভিভাবকরা বলে দিচ্ছেন, অনবরত লেগে আছেন যে জিপিএ 5 পেতে হবে, এবং দেখা যাবে যে ওই শিশুরা যারা অভিভাবকের চাপে, পড়াশোনার চাপে, ব্যাগের চাপে থেকেছে, তাদের কিন্তু বুদ্ধিবৃত্তির স্বাভাবিক বিকাশ হয় না। এটা একটা ব্যাপার আছে। আর একটা সর্বসাম্প্রতিক বিষয় হচ্ছে প্রযুক্তির অভিঘাত। যে ছেলেটি বা শিশুটি, মেয়েটি স্কুলে যায়নি, কিন্তু তার বাবা মা খুব গর্বের সঙ্গে আমাদেরকে বলেন যে আমার ছেলেটি মেয়েটি সুন্দর মোবাইলে গেম খেলতে পারে, আমি হতাশ হয়ে যাই, ক্ষুব্ধ হই যে প্রযুক্তি ভিত্তিক বুদ্ধিবৃত্তির বিকাশ শুরুতেই যদি হয়, সারা জীবন তার স্বাভাবিক বুদ্ধিবৃত্তির বিকাশ হবে না। এবং আমি আমাকে ভাববো, আমার শিক্ষক ছোটবেলায় যখন বেত নিয়ে বসে থাকতেন, আমি পছন্দ করতাম না, তার কাছে শিখতে চাইতাম না। কিন্তু আমার জীবনের প্রথম শিক্ষক একজন মাসিমা, হিন্দু জমিদার গিন্নি, তিনি আমাকে তার কোলে বসিয়ে আমার প্রিয় 3টি খাবার তৈরি রেখে শিশু শিক্ষা পড়িয়েছিলেন। আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক তিনি, এবং তার কাছে যা শিখেছিলাম আজও ব্যবহার করছি আমি। তো সেই জন্যে আনন্দের মধ্যে দিয়ে শিশুর শিক্ষার যদি হাতে খড়ি না হয়, বিকশিত না হয়, সারাটা জীবন আনন্দের মধ্যে দিয়ে যদি না যায়, তাহলে সেই শৈশব নয়, পুরো জীবনই তার ঘানি টানতে হবে, সমাজের জন্য কাজে না। জীবনটা বড় সুন্দর, কিন্তু অসুন্দর করি আমরা সামগ্রিকভাবে ব্যক্তি পর্যায়ে। সুন্দর রাখতে হলে আনন্দের প্রয়োজন আছে। আনন্দ লোকে মঙ্গল আলোকে সত্য সুন্দর,
এটা রবীন্দ্রনাথ বলে গেছে। সেই চেতনার নিশ্চয়ই আলোকছটা শৈশবে বিশেষ করে শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত। এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে যেহেতু কথা বলছি, জনাব দেলোয়ার হোসেন, আপনার কাছে জানতে চাই যে কাঠামোতে আমাদের এখানে প্রাথমিক শিক্ষা কিংবা মাধ্যমিক শিক্ষা সাজানো হয়েছে, তার পাঠ্যসূচি, তার ব্যবস্থাপনা, তার পরীক্ষা পদ্ধতি, সবকিছু মিলে আপনি কি মনে করেন সেটি শিশুর বয়স উপযোগী হিসেবে যথেষ্ট, নাকি সেখানে বাড়তি চাপ তৈরি হচ্ছে? আমি যেহেতু প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আমি অতিরিক্ত সচিব হিসেবে কাজ করছি, এবং যেহেতু একটি প্রকল্প পরিচালক, সেটি হচ্ছে রিচিং আউট অফ স্কুল চিলড্রেন প্রকল্প। সেটি হচ্ছে যে 8 থেকে 14 বছর বয়সের যে সকল ছেলেমেয়েরা ঝরে পড়েছে কিংবা কখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি, তাদের জন্য শিক্ষার দ্বিতীয় একটি সুযোগ সৃষ্টি করা। এখন এই প্রকল্পে কাজ করার সুবাদে এবং এছাড়া আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। তো প্রাথমিক ক্ষেত্রে আমার কাছে মনে হয়নি যে বর্তমান যে বিদ্যমান কারিকুলাম আছে, এটি প্রতিনিয়তই আমাদের এনসিটিভি কিন্তু পরিবর্তন করতে যাচ্ছে। সেখানে ছাত্রছাত্রীদের যে নিড, সেই চাহিদা বিবেচনায় আনা হচ্ছে, এবং সেই সাথে আমাদের যে প্যারেন্টস মিটিং হয় অভিভাবকদের সাথে, সেই সভার মাধ্যমে তাদের কাছ থেকে যে ফিডব্যাক নিয়েই প্রজন্মদে এই কারিকুলাম সংশোধনের ব্যবস্থা কিন্তু প্রতিনিয়তই চলছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে অতিরিক্ত চাপের জন্য যে তাদের শৈশব বা খেলাধুলার সুযোগ বিশেষ করে সঠিক না। কারণ এই যে অনেক সুযোগ আছে, আপনি অবশ্যই জেনে থাকবেন যে 65,000 বিদ্যালয়ে একটি করে কিন্তু যে প্রাক প্রাথমিক বিদ্যালয় শ্রেণী চালু করা হয়েছে। সেখানে কিন্তু শুধু সুন্দর বর্ণিল সজ্জিত করে তাদেরকে যে খেলাধুলার একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে, তারা স্কুলের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হয়, লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়। এটি হচ্ছে একটি। এছাড়া আমাদের যে কাব স্কাউটিং, এটি কিন্তু প্রতি বিদ্যালয়ে চালু করা হয়েছে। শুধু তাই না, 65,000 বিদ্যালয়ে এবং 2500 আছে সাব ক্লাস্টার, সেখানে একজন করে সঙ্গীতের শিক্ষক নিয়োগ করা হচ্ছে এবং একজন করে শরীরচর্চা বিষয়ক শিক্ষক নিয়োগ করা হয়েছে, এবং এই বিষয়গুলো তারা পরিপূর্ণ। তার মানে আপনি বলছেন পাঠ্যসূচির বাইরেও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিকাশের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু এটাও তো বাস্তবতা। এই শিশুরাই এই শ্রেণী পাঠের এই পড়াশোনা নিয়ে আবার ছুটতে হয় কোচিং সেন্টারে কিংবা প্রাইভেট টিউটরের কাছে। তার মানে যে ক্লাসে যতটুকু পড়ছে সেটি যথেষ্ট হচ্ছে না, এরপর আবার পড়ছে, এবং এর ফাঁকেই তার আসলে খেলার সময়টা কিংবা তার যে শৈশবের নিজের মতো করে বেড়ে ওঠার সময়টাই কিন্তু ঘুরে ফিরে ওই পড়াশোনার ভেতরে হারিয়ে যাচ্ছে। যে অভিভাবকের একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন করা দরকার। যে জিপিএ 5 এর প্রতি যে তাদের যে একটি হন্যে হয়ে ঘোরা, এইটাকে আমার মনে হয় যে তাদের যে মানসিক যে মনোবৃত্তি এবং তাদের মেন্টাল ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট যেটা করা দরকার, সেই দিকে কিন্তু সুযোগ দেওয়া দরকার। আপনি জেনে থাকবেন যে আমাদের সবচেয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপ যে খেলা এবং বঙ্গমাতা গোল্ড কাপ খেলা, এখানে 8,45,000 পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে প্রত্যেকটা ইভেন্টে। শুধু তাই না, যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আন্তঃবিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এই খেলাধুলার কিন্তু সুযোগ সৃষ্টি রয়েছে। তো আমার মনে হয় এই বিষয়গুলোতে যারা আমাদের সম্মানিত অভিভাবক আছেন, তাদের কিন্তু একটা এই দৃষ্টিভঙ্গির দৃষ্টিভঙ্গির কথা। তার মানে আপনি বলছেন যে পাঠ্যসূচি কাঠামো বা ব্যবস্থাপনাগত ভাবে এই চাপটা তৈরি হচ্ছে না, সেটি আসলে অভিভাবকদের প্রত্যাশা থেকে তৈরি হচ্ছে। অভিভাবক প্রতিনিধি হিসেবে আমাদের সাথে আছেন আনোয়ার আহমেদ মজুমদার। আপনার কাছে জানতে চাইবো, কিছুটা দায় এখন আপনাদের দিকে, যেটি বলছেন অভিভাবক, আপনাদের মানে আপনি নন, কিন্তু অভিভাবক প্রতিনিধি হিসেবে আমি বলতে চাইবো যে এই যে শিশুদের উপরে চাপ, শিশুদেরকে অনেক ভালো জায়গায় দেখতে চায়, অনেক ভালোভাবে মানুষের মতো মানুষ করতে চায় অভিভাবকরা, সেটি করতে গিয়ে আসলে পড়াশোনার চাপের ভেতর দিয়ে শিশুকে খেলাধুলা কিংবা তার যে শৈশব যেভাবে থাকার স্বাভাবিক শৈশবকে আমরা লুটে নিচ্ছি কিনা, আমি শব্দটি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করতে চাই। লার্নিং ইজ ফান, আমরা এটার মধ্যে আছি কিনা এখন। সো প্রতিটা শিশুর মধ্যেই সম্ভাবনা আছে। পৃথিবীর যেখানে যে শিশুরা আছে সবাই গুরুত্বপূর্ণ। তো আজকে যেটা হলো যে আমরা এই ধরনের অনুষ্ঠানে যখন আসি, একজন আরেকজনকে আমরা অনেকভাবে বলছি, বাট আমি যেটা জানতে চাচ্ছি যে আমরা আমাদের শিশু যারা আছে তাদেরকে আমরা কমফোর্টেবল জোনকে তৈরি করতে দিতে পেরেছি কিনা, সেটা একটা বিষয়। আরেকটা হলো যে এটা উনি যেটা বললেন যে বাচ্চারা কিন্তু 60% প্যারেন্টসের কাছে শিখে,
40% স্কুল থেকে শিখে। কারণ 60% আমি এই কারণে বলছি যে বাচ্চা যে 24 ঘন্টা যে সময় দিচ্ছে, 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় সে বাবা মাকে দিচ্ছে, বাসায় দিচ্ছে। তো আমরা যেটা মনে করি যে আমাদের কমিউনিটির মধ্যে এরকম যে শিশুর দায়িত্ব মানে মায়ের দায়িত্ব। আমরা বাবারা যারা আছি, হ্যাঁ আমরা অনেক চাকরি করি, বাট অনেক কাজ করি, কিন্তু দেখা যাচ্ছে যে শিশুকে সপ্তাহে একদিন 1 ঘন্টাও সময় আমরা দিচ্ছি না। সো আমার বাচ্চাকে যদি আমি সময় না দিই, তো এটা শুধু মায়ের দায়িত্ব না, বাবারও দায়িত্ব। আমি প্রথমেই বলেছি লার্নিং ইজ ফান, বাট এটার মধ্যে যে স্টুডেন্ট যারা স্কুলে যাচ্ছে তাদেরকে সপ্তাহে একদিন মাঠে নেওয়া হয় কিনা আমি জানি না। আমরা দেখেছি একটা বার্ষিক পরীক্ষার সময় একটা অ্যানুয়াল স্পোর্টস হয়, সেখানে স্টুডেন্টকে গ্যাদারিং করা হয়, বাট এটি তাদের স্পোর্টসে তাদের সময় দেওয়া। বাট আমি এটা আর্নেস্ট রিকোয়েস্ট করব মিনিস্ট্রি যিনি আছেন যে আমরা যদি বাচ্চাদেরকে 4 ঘন্টা বা 6 ঘন্টার সময় যদি স্কুলে দিই, আমরা 1 ঘন্টার সময় কি তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য আমরা স্পোর্টসে কি এঙ্গেজ করতে পারি না প্রতিদিন? সো প্রতিদিন যদি আমরা বা সপ্তাহে একদিন করে যদি আমরা এদেরকে এই অ্যাক্টিভিটিসে এঙ্গেজ করি, আমরা মনে করি আমাদের শিশুদের যে বেড়ে ওঠা যে আনন্দ, আমাদেরকে একটা সলিউশন বের করতে হবে পড়াশোনার চাপ থেকে আমরা কিভাবে যেটা আলোচনায় উঠে এসছে এবং বাস্তবতা যেটা হচ্ছে অনেক সময় এই চাপটা তৈরি হয় অভিভাবকদের কাছ থেকে। তারাই মনে করেন যে শিশুদের জীবনের একটাই কাজ, সেটা হচ্ছে ঠিকমতো খাওয়া আর পড়াশোনা করা, এর বাইরে খেলাধুলা। আমি বলেছি আমি সেই সব অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সেটা আমি বলবো যে টিচার, প্যারেন্টস, স্কুল যে প্যারেন্টস মিটিং এর কথা যেটা বললেন, সেখানে যদি আমরা প্যারেন্টসের প্রত্যেকে যদি আমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে আমাদের, তাহলে আমরা মনে করি যে এই জায়গা থেকে আমরা বের হতে পারবো। আমি খুবই এইরকম দুঃখের সাথে বলছি, বাংলাদেশে অনেক স্কুল আছে যেখানে ওয়াশরুম ক্লিন না, ওয়াশরুম পরিষ্কার না। আমি জানি না ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা। বাচ্চারা তো স্কুলে যাবে, ওয়াশরুমে যাবে, আমি একটা পয়েন্ট নিয়ে বলছি, আরো অনেক কিছু পয়েন্ট আছে, কিন্তু আজকে এইগুলো কিন্তু শিশুদের জন্য আমরা সুন্দর পরিবেশ, মানে সার্বিক আপনি বলছেন সার্বিক শিক্ষা দান যে পদ্ধতি এবং তার ব্যবস্থাপনা, সেটিকে সার্বিকভাবে আসলে দেখার প্রয়োজন রয়েছে এবং সেখানে অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা প্রশাসন তাদের একটা যৌথ দায়িত্বের কথা বলছেন। আমরা ফিরবো, যেটি নিয়ে নিশ্চয়ই আমাদের আরো কথা বলার রয়েছে, তবে একটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন শিশু অধিকার বিষয়ক এই বিশেষ আয়োজন আনন্দে কাটুক শৈশব। যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে আরো একবার স্বাগত শিশু অধিকার বিষয়ক এই বিশেষ আয়োজন আনন্দে কাটুক শৈশব অনুষ্ঠানে। শিশুদের জন্য সুরক্ষিত আগামী নির্মাণ করার লক্ষ্যে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় এই বিশেষ আয়োজন আনন্দে কাটুক শৈশব। আজকে আমরা কথা বলছি অতিরিক্ত পড়ার চাপে বিঘ্নিত শিশুর শৈশব এই প্রসঙ্গে। আমরা আলোচনা শুরু করব আবার, কিন্তু তার আগে সবাই মিলে চলুন দেখে নিই এই প্রসঙ্গে একটি তথ্যচিত্র। স্কুলে আমরা খেলতে পারি না, কারণ স্কুলের মাঠে ক্যান্টিন, বিল্ডিং টিল্ডিং দিয়ে ভরানো থাকে। আমরা সবসময় গ্রামের বাড়িতে খেলার চেষ্টা করি, কিন্তু সেখানে পাই না, কারণ আমাদের প্যারেন্টস আমাদেরকে নিয়ে যায় না, কারণ সবসময় তারা চায় সেফটি সেফটি। বাচ্চার ব্যাগটা আদে এই জন্য যে বাচ্চার তো অনেকগুলো বই, স্কুলে যে পড়াশোনার যে বইগুলো আছে প্রতিদিন আনতে হয়, এই জন্য তো বাচ্চার ব্যাগটা আমার কাছে। বাচ্চাকে তো বোঝা দিতে পারি না আমরা, না আমরা তো নিয়ে যাব, কিন্তু আমরা তো কর্মজীবী মানুষ, কিন্তু কিভাবে মানে বাচ্চাদেরকে নিয়ে যাবো এই সময়টা তো আমরা পাচ্ছি না। মানে খেলার মাঠ থাকলে যে সেখানে আমরা খেলতে দিব, তাদের সাথে থাকতে হবে, নিরাপত্তার একটা ব্যাপার আছে। তথ্যচিত্রটিতে আমরা দেখলাম, আমরা যে কথাগুলো বলছিলাম যে এই চাপটা শিশুরা, অভিভাবকরা সবাই নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, কিন্তু এটা তো সত্য। আমি একটু ডক্টর আনোয়ার হোসেন আপনার কাছে জানতে চাই যে একজন অভিভাবক হোক, বাবা মা কিংবা অন্য কেউ পরিবারের, শিশুটির মঙ্গলের জন্যই সে সবকিছু করছে, কিন্তু যেই পদ্ধতিতে সেটি করছে সেটি তার জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় কি, বা আমরা কি করতে পারি? আজকের বাংলাদেশের শিশু, বিশেষ করে শহর এলাকায় যারা বসবাস করছে,
তাদের জন্য নিরানন্দের কারণ তাদের অধিবাসের জায়গাটি। অ্যাপার্টমেন্টে বসবাস করতে হয়। আর আমাদের যারা অ্যাপার্টমেন্ট তৈরি করেন তারা পাড় ব্যবসায়ী। আমি নিজে অ্যাপার্টমেন্টে থাকি এবং অনেক বড় জায়গা, অনায়াসে একটি ফ্লোর ছেড়ে দেওয়া যেতে পারত ইনডোর গেমসের জন্য, কিন্তু ছাড়া হয়নি। এমনকি নিরাপত্তা প্রহরী যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরও থাকার জায়গা করা হয়নি। অর্থাৎ ব্যবসায়ী মনোবৃত্তি চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তো যে শিশুটি প্রায় 10-12 ঘন্টা যে জায়গায় কাটায় অন্তত পক্ষে, সেখানে তো তার পরিবেশ থাকা, স্কুল থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যেই কম্পিউটার নিয়ে বসলো, এটাই তার বিনোদন। কিন্তু সে তো খেলবে, হাত পা ছড়াবে, প্রকৃতির স্পর্শ পাবে, কিছুই হচ্ছে না। এটা একটা। আমি সেজন্য মনে করি প্রথমত শিশু মনস্তত্ত্ব বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে সরকারিভাবে, অভিভাবকদের জন্য, শিক্ষকদের জন্য। আজকে সারা বাংলাদেশে শুদ্ধ বাংলা, শুদ্ধ ইংরেজি বলার কোন ছাত্রছাত্রী পাচ্ছি না আমি। সুতরাং নতুন করে ভাবতে হবে সরকারকে, অভিভাবককে, শিক্ষকদের, যে কি করলে শিশুদেরকে আমরা বিদ্যান নয় শিক্ষিত করতে পারি। এবং এটা খুব সহজ। সেক্ষেত্রে আপনি শিশু মনস্তত্ত্বের বিষয়টি খুব, এবং আরেকটা কথা বলবো, শিক্ষা নীতি আর শিক্ষা ব্যবস্থাপনা দুটোর মধ্যে পার্থক্য আছে। তারা ব্যবস্থাপনার কথা বলেছেন ত্রুটিপূর্ণভাবে, নীতির কথা বলতে পারেন। অনেক ধন্যবাদ স্যার। এটি নিয়ে নিশ্চয়ই আরো ব্যাপক বিস্তৃতি রয়েছে আলোচনার প্রেক্ষিতে, কিন্তু আজকের যে প্রসঙ্গ সেখানে আমরা ফিরতে চাই, যেটি হচ্ছে অতিরিক্ত পড়ার চাপে বিঘ্নিত শিশুর শৈশব। সেইখানে কি ধরনের উদ্যোগ আপনারা সামনের দিনগুলোতে নিচ্ছেন বা নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? আমাদের একটা কর্মসূচি আছে, সেটি হচ্ছে যে PEDB 4, অর্থাৎ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি 4। এটি 5 বছর মেয়াদে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা 2018-তে শুরু হয়েছে। সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে কমপক্ষে একটি করে ক্লাসরুম তৈরি করা হবে। এবং যেখানে পুরাতন বিদ্যালয় ছিল, যে আপনারা জানেন যে 73 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি 36,000 স্কুলকে সরকারি করেন, জাতীয়করণ করেন। এবং তারই পথ ধরে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে আরো 26,000 স্কুলকে জাতীয়করণ করে। তো এই নতুন জাতীয়করণকৃত বিদ্যালয়ে কিছু অসুবিধা ছিল, বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা, যেটা রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় আমরা বলতাম। তো সেই ভবনগুলি তৈরি করার কাজ চলছে। এবং একই সাথে যেটা আমাদের অভিভাবক প্রতিনিধি একটি সাজেশন দিয়েছেন, যে মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা ওয়াশ ব্লক তৈরি করা হচ্ছে। এটি একটা হাইজিনিটির বিষয় এবং সেই সাথে যে আলাদা একটা স্বতন্ত্র বিষয় আমরা এখানে করছি। যে এই শুধু এই ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে যে ঢাকা শহরে একটা প্রকল্প নেওয়া হয়েছে, যে এই বিদ্যালয়গুলোকে আমরা দৃষ্টিনন্দন করব, যাতে আমাদের অভিভাবকরা আর কিন্ডারগার্টেন স্কুলের দিকে ধাবিত না হয়। অর্থাৎ এখানে যদি শিক্ষার সকল সুযোগ সৃষ্টি করা যায়, সে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে শিক্ষকদের, যোগ্য শিক্ষকদেরকে দিয়ে যদি পাঠদান নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এখানে যে গুণগত শিক্ষার যে গুণগত মান, এটা নিশ্চিত করা সম্ভব। আরেকটি বিষয় একটু আনতে চাই, যেটি পাঠ্যসূচির পাশাপাশি বেশ আলোচনায় আসছে, পরীক্ষা পদ্ধতি বা আদৌ পরীক্ষা থাকা উচিত কিনা, সেটি তো এক ধরনের চাপ তৈরি করে শিশুর উপরে। এই বিষয়ে আপনাদের সাম্প্রতিক ভাবনাটা কিরকম? এটি আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 3য় শ্রেণী পর্যন্ত আর পরীক্ষা থাকা ঠিক না। যদিও এবছরের কিন্তু পরীক্ষাটা হয়েছে, এরপরে প্ল্যান হচ্ছে যে না, এই পরীক্ষাটা অন্যভাবে মূল্যায়ন হবে। প্রাক প্রাথমিক কিন্তু এখন কোনো পড়াশোনা হচ্ছে না, শুধু খেলার মাধ্যমে তাদের মনোবিকাশ সৃষ্টি করা হচ্ছে। তবে কালচারাল অ্যাক্টিভিটিস, যেমন প্রতি বৃহস্পতিবার সেখানে কিন্তু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করা হচ্ছে এবং তারা ডিবেট করতেছে। এবং আপনারা জানেন যে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হয়েছে, যে লিডারশিপ তৈরি করার জন্য তাদের করা হচ্ছে। এবং কাব স্কাউটিং এর মাধ্যমে আমাদের এই যে স্কাউটিং এর বিভিন্ন যে জাম্বুরি হয়, শুধু তাই না, এবছর আগস্ট মাসে ইউএসএ তে হয়েছিল ওয়ার্ল্ড জাম্বুরি, এখান থেকে আমাদের 250 ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আমার মনে হয় অভিভাবকরা আগের চেয়ে আরো অনেক সচেতন হয়েছেন, তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে দিচ্ছেন, বিশেষ করে ডিবেটে, এই স্টুডেন্ট কাউন্সিল গঠনে, স্কাউটিং এ। আমার মনে হয় এই ধরনের অ্যাক্টিভিটিসে যদি আরো বেশি তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করে, এবং যেমন আমাদের মা সমাবেশ হয়, সেখানে কিন্তু এই যে টিচারদের সাথে, স্টুডেন্টের সাথে, মায়ের সাথে একটা ইন্টারাকশন হয়, সেখানে কিভাবে এটাকে আরো ইন্টারেক্টিভ করা যায়
এই বিষয়টা কিন্তু আলোচনা করে। আমার মনে হয় এটা একটা পজিটিভ, কারণ তার মানে আপনি বলছেন যে বেশ সৃজনশীল কিছু কিছু জিনিস চেষ্টা করা আর একটা হচ্ছে যে এনসিপিটির মাধ্যমে প্রায় মিটিং করে যে এটাকে আরো কিভাবে মডিফাই করা যায়, অর্থাৎ কোন রকমের যেন বাড়তি চাপ সৃষ্টি না থাকে লেখাপড়ার প্রতি, অর্থাৎ এটাকে আরো কিভাবে এগুলো আমাদেরকে এখানে আশা জাগায়। পরীক্ষা সংক্রান্ত যে মন্তব্যটি পেলাম আমরা, তার প্রেক্ষাপটে আমি দুটো কথা সংক্ষেপে বলি। একটি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে কোনো শিক্ষার্থী নেই, আছে পরীক্ষার্থী। এত পরীক্ষা সব পর্যায়ে। আইনস্টাইন বলেছেন যথার্থ শিক্ষা হতে পারে জীবনে, শিক্ষা জীবনে মাত্র দুটো পরীক্ষার মধ্যে। এটা কি যারা শিক্ষা ব্যবস্থা দেখভাল করছেন তারা পড়েননি আইনস্টাইনকে, যে এত পরীক্ষা, এতে কি শিখছেন? জি, অনেক ধন্যবাদ। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ, খুব সংক্ষেপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ। আমরা একটু শুনতে চাই আনোয়ার আহমেদ মজুমদার, অভিভাবক হিসেবে অভিভাবকদের কি দায়িত্ব দেখেন আপনি, বিশেষ করে কোচিং, প্রাইভেট, এই চাপগুলোর থেকে শিশুদেরকে বের করে আনা, কিংবা পরীক্ষায় সবারই কি একেবারে প্রথম হতে হবে, সবাই কি জিপিএ 5 পেতে হবে, সেই ধারণা থেকে সরে আসার জন্য অভিভাবকদের কি করা উচিত বা কেমন ধারণা রাখা উচিত? কম্পোসিয়াস একটা কথা বলেছিল যে I hear, I forget. I see, I remember. I do, I understand. এখন আমরা I do, I understand এটার মধ্যে আসতে চাই। মানুষ একসময় পড়ছে, কথা শুনছে, ভুলে গেছে। তারপর মানুষ একটা জিনিস দেখলো, সে মনে করলো। বাট I do, I understand হলো হ্যান্ডস অন ট্রেনিং। এখন যদি যে কারিকুলাম বলা হচ্ছে, এক্সাম বলা হচ্ছে, যে আমরা এত ফ্রিকুয়েন্ট চেঞ্জ করি, এক্সপেরিমেন্টই চলছে আমাদের। আমরা অনেক প্রজেক্ট নিচ্ছি, বাট প্রজেক্টের শেষে আমরা বলতে পারছি না এতজন ছেলে মেয়ে সাকসেসফুলি কমপ্লিট করেছে। সো আমাদেরকে ট্রান্সপারেন্ট হতে হবে। আর আমি একটা কথা বলবো যে এখানে শুধু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষক, প্যারেন্টস যারা আছেন, ওনাদেরকেও সচেতন হতে হবে। কারণ আমি একজন বাবা হিসাবে আমি যদি আমার ছেলে মেয়ের দায়িত্ব পালন না করি, সেটার জন্য আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যে এটা একজন বাবা এবং মায়ের দায়িত্ব শুরু হয়ে যায় যখন একজন মহিলা প্রেগনেন্ট হয়, তখন থেকেই তার সুরক্ষা শুরু হয়, তখন থেকে তার সুরক্ষা শুরু হয়। এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ সহ সকল আইনেও সেই দায়িত্ব দেওয়া হয়েছে, সবকিছুই আছে। কিন্তু আমি বলবো যে এরকমও খবর আমরা বাংলাদেশে শুনি যে ক্লাস 3 একটা বাচ্চাকে একজন প্যারেন্টস নকল ছাপ সাপ্লাই দিচ্ছে। আমাদের অবস্থা কোথায় চলে গেছে? সো আমরা যারা আছি শিশুদের নিয়ে আমরা যে কমিটমেন্ট করি, সেই কমিটমেন্ট আমাদের রাখতে হবে। সিম্পলি একটা ব্যাপার দেখেন, আমার মেয়ে এখন টিভি দেখছে, আমি তাকে দুভাবেই করতে পারি। আমি টিভির রিমোট টান দিয়ে নিয়ে যেতে পারি, আরেকটা আমি করতে পারি, আমি সুন্দরভাবে বুঝিয়ে তাকে যদি বলি আমি এখন খবর দেখবো, ও বাবা তুমি একটু পরে তুমি টিভি দেখো। তো অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলবো, নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড ইথিক্স, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। এবং অভিভাবকরা সেগুলোতে নিশ্চয়ই গুরুত্ব দিবে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেমনটি আমাদের অতিথিরা বলেছেন যে শিশুর শৈশবকে যদি আমরা পড়াশোনার অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদেরকে ঢেলে সাজাতে হবে পুরো ব্যবস্থাপনা, এবং সেখানে অভিভাবকের দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিশুকে পরীক্ষার্থী না ভেবে শিক্ষার্থী ভাবতে হবে, এবং সে তার যে সুপ্ত প্রতিভা রয়েছে সেটার বিকাশ ঘটানোর জন্য যে সহযোগিতা প্রয়োজন সেটি আমাদের সকলকে এগিয়ে দিতে হবে। এভাবেই আমাদের শিশুরা আগামীতে জাতির কর্ণধারে রূপান্তরিত হতে পারে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এই অনুষ্ঠান দেখলেন। আগামীতে আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ।